রাত তখন ৩:১০। হাওড়া দিল্লি মেইন লাইনের ওপর দিয়ে ঝোড়োগতিতে ছুটে চলেছে রাজধানী এক্সপ্রেস। ইঞ্জিনের দায়িত্বে আছেন সিনিয়র লোকো পাইলট সুবীর বাবু এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি রাকেশ। বাইরে আজ অস্বাভাবিক কুয়াশা। হেডলাইটের তীব্র আলো ১০০ মিটারের বেশি ভেদ করতে পারছে না। সুবীর বাবু একমনে ট্র্যাকের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ রাকেশ ফিসফিস করে বলল, স্যার, সিগন্যালটা কি হলুদ ছিল? আমার যেন মনে হল। সুবীর বাবু ব্রুকুঞ্চকে বললেন, না রাকেশ, ডবল ইয়েলো ছিল না, গ্রিনই ছিল। তুমি বেশি রাত জাগছ বলে হয়তো চোখের ভুল হচ্ছে। একটু জল খেয়ে নাও। রাকেশ জল খেল ঠিকই, কিন্তু মনের খাচখাচানিটা গেল না। ট্রেন এখন একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। জায়গাটার নাম ডাইনামারি হল্ট। স্থানীয় লোককথা অনুযায়ী বহুদিন আগে এখানে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গিয়েছিল। হঠাৎ সুবীর বাবু চোখ কপালে উঠল। কুয়াশা ফুরে ট্র্যাকের ঠিক মাঝখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। লাল শাড়ি পরা এক মহিলা, চুলগুলো এলোমেলো, আর কোলে একটা সাদা কাপড়ে মোড়া কিছু। ইমার্জেন্সি! সুবীর বাবু চিৎকার করে ব্রেক লিভারটা সজোরে টানল। অকক খসস প্রচণ্ড শব্দে চাকা ঘষে আগুনের ফুলকি ছড়িয়ে ট্রেনটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল। সুবীর বাবু আর রাকেশ দুজনই সিট থেকে প্রায় চিৎকে পড়ছিলেন। ট্রেন থামতেই নেমে এল শ্মশানের নিস্তব্ধতা। শুধু কম্প্রেসারের ধকধক আওয়াজ আর বাইরের জিঞ্জিরে ডাক। সুবীর বাবু টর্চটা হাতে নিয়ে বললেন, রাকেশ, নিচে চলো, মনে হয় বডি ইঞ্জিনের তলায় চলে গেছে। দুজনে টর্চ হাতে ট্র্যাকের ওপর নামল। শীতের রাতেও রাকেশের কপালে ঘাম। ইঞ্জিনের সামনের ক্যাটেল গার্ড বা কাউ ক্যাচেরের নিচে তন্ন তন্ন করে খোঁজা হল। চাকার ফাঁকে, ট্র্যাকের দুপাশে কোথাও কিচ্ছু নেই, না রক্ত, না মাংসের টুকরো, না কোনো শাড়ির অংশ। স্যার, কেউ নেই তো? রাকেশ অবাক হয়ে বলল। সুবীর বাবু চিন্তিত মুখে বললেন, অসম্ভব, আমি স্পষ্ট দেখলাম, ধাক্কা লাগল, আওয়াজও পেলাম। চলো, হয়তো চোখের ভুল। ট্রেন লেট হচ্ছে। তারা আবার ইঞ্জিনে উঠে এলেন। হর্ন বাজিয়ে ট্রেন স্টার্ট দেওয়া হলো। ট্রেনের গতি আবার বাড়তে শুরু করল। ১০, ২০, ৪০, ৮০। মিনিট ১০ কাটার পর রাকেশ হঠাৎ লক্ষ্য করল, ইঞ্জিনের ভেতরের তাপমাত্রা খুব কমে গেছে। এসি চলছে ঠিকই, কিন্তু এত ঠান্ডা হওয়ার কথা নয়। হঠাৎ তার নাকে এলে একটা উগ্র রজনীগন্ধা ফুলের গন্ধ। স্যার, আপনি কি কোনো পারফিউম লাগিয়েছেন? রাকেশ জিজ্ঞেস করল। সুবীর বাবু বিরক্ত হয়ে বললেন, পাগল নাকি? ডিউটিতে পারফিউম লাগাবো কেন? ঠিক তখনই রাকেশের চোখ পড়ল তার সাইড মিররের দিকে। তার রক্ত হিম হয়ে গেল। ট্রেন এখন ১০০ কিলোমি প্রতি ঘন্টা গতিতে ছুটছে। আর সেই গতির সাথে পাল্লা দিয়ে ইঞ্জিনের জানলার ঠিক বাইরে শূন্যে বেসে বেসে সেই লাল শাড়ি পরা মহিলাটি জানলার কাছে মুখ ঠেকিয়ে আছে। তার চোখ দুটো নেই, সেখানে শুধু দুটো কালো গর্ত। আর কোলের সাদা কাপড়ে মোড়া শিশুটি রাকেশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। রাকেশ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হল না। সে দেখেল, জানলার কাচের ওপর বাইরে থেকে ওই মহিলা নখ দিয়ে আঁচড় কাটছে। ক্রিক ক্রিক শব্দটা ইঞ্জিনের গর্জনকে ছাপিয়ে কানে বাজছে। রাকেশ কামতে কামতে সুবীর বাবুর দিকে তাকাল। সুবীর বাবু তখন এক মনে সামনে তাকিয়ে ট্রেন চালাচ্ছে, যেন তিনি কিছুই শুনতে পাচ্ছে না। রাকেশ হাত বাড়িয়ে সুবীর বাবুকে ডাকতে গেল। তখনই সুবীর বাবু ধীরে ধীরে ঘাড় ঘোরালেন। কিন্তু এ কি? সুবীর বাবুর মুখটা সুবীর বাবুর মতো নয়, ওটা সেই মহিলার মুখ। গর্ত হওয়া চোখ দুটো দিয়ে তাকিয়ে সেই বিকৃত গলায় তিনি বলে উঠলেন, বডিটা নিচে খুঁজে পেলি না, কারণ আমি তো এখন ভেতরে। পরে স্টেশনে যখন রাজধানী এক্সপ্রেস থামল, তখন ড্রাইভারের কেবিনে সুবীর বাবুকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেল। আর অ্যাসিস্ট্যান্ট পাইলট রাকেশ এক কোনায় বসে বিড়বিড় করে শুধু একটাই কথা বলছিল, জানলাটা খুলো না, ওরা ঢুকে পড়বে, ওরা ঢুকে পড়বে। সবচেয়ে রহস্যের বিষয় হল, ইঞ্জিনের বাইরের দিকের কাছে তরবে, যেটা মাটি থেকে অন্তত ১০ ফুট উঁচুতে, সেখানে পাওয়া গিয়েছিল এক জোড়া হাতের ছাপ, যা কোনো মানুষের হাতের ছাপের চেয়ে অনেক বড় এবং অস্বাভাবিক সরু।